ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং একই সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। শুরুতেই মাসুদ কামাল, একটু আপনার কাছে যেতে চাই। ভোটের পর বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইলেন তারেক রহমান। সুষ্ঠু পরিবেশ থাকায় পর্যবেক্ষক পাঠাচ্ছে সংস্থাটি। একটু জানতে চাই যে আপনার কাছে কি মনে হচ্ছে সামগ্রিক অবস্থা বিবেচনায় বর্তমান সময়ের ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে কিনা? বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করছেন, লেভেল প্লেইং ফিল্ড নেই, কথাও বলছেন। আপনার মন্তব্য জানতে চাই। দেখেন, ভোটের পরিবেশ আসলে এটা খুবই আসলে একটা ব্যাপার যে অন্যান্য সময় ইলেকশনে আছে মাত্র 1 মাস। এই 1 মাস আগে কিন্তু পরিষ্কার হওয়ার কথা যে ভোটের পরিবেশ কেমন থাকবে, ভালো কি মন্দ। আগে নির্বাচনগুলোতে আমরা সেরকম দেখেছি, কিন্তু এবার যেন একটু ঝিমে তালে চলছে। এটা আবহাওয়ার কারণে হতে পারে, একটু শীত শীত সারা দেশে খুব ঠান্ডা, এ কারণে হতে পারে, অথবা নির্বাচনে তেমন জোরালো কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, এই কারণে হতে পারে। দেখুন, যতটা প্রতিদ্বন্দ্বিতার কথা, যতটা আপনার পাল্টাপাল্টি কথাবার্তা আমরা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাদের মুখে শুনছি, ততটা কিন্তু মাঠে নেই, যে কারণে হয়তো সেরকম উত্তাপ আমরা টের পাচ্ছি না। কিন্তু শেষ মুহূর্তে কি দাঁড়াবে এটা বলা কিন্তু একটু কঠিন। এই কারণে যে এইবার প্রথম, আমি একটু খোলামেলাই বলি, এইবারই প্রথমবার বাংলাদেশের ইতিহাসে যে জামাতে ইসলামী নিজেদেরকে একজন প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বিবেচনা করছে। এর আগে জামাত কখনো ভাবেওনি। জামাতের বরাবরই চিন্তা ছিল তারা কার সঙ্গে যাবে, কার সঙ্গে মিলে ক্ষমতার শেয়ার নিতে চাইবে। এটা ছিল জামাতের এতদিনের লক্ষ্য। এই প্রথমবারের মতো তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার একটা স্বপ্ন দেখছে অথবা চিন্তা করছে। জি, আরেকটি হ্যাঁ, এই চিন্তাটা আগামীতেও করতে পারবে এরকম আশাও তাদের নাই। এইবারই বোধহয় প্রথম এবং এইবারই বোধহয় শেষ। কাজে এটাকে বাস্তবায়নের জন্য তারা নানা ধরনের কিন্তু পরিকল্পনা করতে পারে। শেষ মুহূর্তে কি হবে আমি জানি না। আর তার উপর আরেকটু বলে শেষ করে 1 মিনিটের মধ্যে, তার উপর আপনার আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ মাঠে আছে কিন্তু ভোটের মাঠে নাই। এটাও আওয়ামী লীগ কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে মূল্যায়ন করবে, কিভাবে তারা প্রতিক্রিয়া প্রকাশ করবে, এটার উপরে কিন্তু ভোটের শান্তি অশান্তি অনেক কিছু নির্ভর করবে। আচ্ছা, আমি একটু যদি ইউরোপীয় ইউনিয়নের বিষয়ে আসি, সুষ্ঠু পরিবেশ থাকায় পর্যবেক্ষক পাঠাচ্ছে সংস্থাটি। মাসুদ কামাল, আপনার কাছেই জানতে চাই, এই যে সামগ্রিকভাই আমি যদি আন্তর্জাতিক মহলের কথা বলি, তারা এখন পর্যন্ত আসলে সেভাবে অভিযোগ করেনি এবং বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা নিয়েই হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আসলে এই পর্যবেক্ষক পাঠাচ্ছে। কোনো মন্তব্য আছে কিনা? না, অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিকভাবে ভোটটা গ্রহণযোগ্য হওয়াটাও কিন্তু যে কোনো একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোটের অন্যতম একটা মাপকাঠি। কিন্তু তাদের আন্তর্জাতিকভাবে ভোটটা পরবর্তী সময় কিভাবে গৃহীত হবে, কিভাবে গ্রহণযোগ্য হবে, এটা আমি এখনই চট করে বলতে পারবো না। এটা কেউ বলতে পারবে না, পরে বোঝা যাবে। তবে ইউরোপীয় ইউনিয়নের এখন যে ভূমিকা এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকারের পরে তারেক রহমানের যে প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের কাছে, এই দুটোই কিন্তু খুবই লজিক্যাল। তারেক রহমান অবশ্যই যদি উনি ক্ষমতায় যান, উনি তো অবশ্যই চাইবেন যে আন্তর্জাতিক শক্তি যারা আছে তাদের সবাইকে নিয়েই দেশটা চালাতে হবে। কারণ এই পৃথিবীতে বর্তমানে বিচ্ছিন্ন হয়ে কেউ বাস করতে পারে না, সবার সহযোগিতা নিয়েই বাস করতে। নিশ্চয়ই। সেক্ষেত্রে ওনার প্রত্যাশাটা খুব স্বাভাবিক এবং ইউরোপীয় ইউনিয়নের যে ভূমিকা সেটাও স্বাভাবিক। এখন তারপর কি হবে সেটা বলা বড় কঠিন। জি, নিশ্চয়ই। আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে, শামসুল আলম লিটন, আপনার কাছে আসতে চাই। একই প্রসঙ্গ, যে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে? অনেক ধন্যবাদ। নির্বাচনের পরিবেশ, আমি একজন সাংবাদিক হিসেবে আমি তো কখনো কোনো কিছুতে সন্তুষ্টি প্রকাশ আমার দ্বিতীয় কাজ। প্রথম কাজ হচ্ছে যে যত ধরনের নেগেটিভিটি আছে, যেখানে প্রশ্ন করা দরকার সরকারকে, যেগুলো নিশ্চয়তা বিধানে সরকার পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণে পুরোপুরি সফল হয়নি। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই পুরোপুরি ভালো নেই, কারণ প্রায়শই বিভিন্ন ঘটনা ঘটে এবং ঘটছে। বিশেষ করে হাদি হত্যাকাণ্ডের পর আরো কিছু আইন শৃঙ্খলার ঘটনা ঘটেছে, যেটা এক পক্ষ এটাকে মব বলেছে এবং আরেক পক্ষ এটাকে বিপ্লব পরবর্তী এখনো যে প্রতিক্রিয়া হিসেবে ব্যক্ত করা হচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ব্যাপারে আমরা কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত দেখতে পাচ্ছি। সেই কারণে নির্বাচনের
এখনো প্রার্থীদের অনেকেই আমার কাছে, এবং আমি বিশ্বাস করি সাংবাদিকদের অনেকের কাছে এবং কামাল ভাইয়ের কাছে হয়তো বা প্রশ্ন করতে পারেন আদৌ নির্বাচন হবে কিনা, শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা। তো আমি যেটি সহজভাবে উত্তর দিই, হয়তো নির্বাচন যদি হয়ে যায় তাহলে 13 তারিখেও হয়তো এই প্রশ্নটি অনেকে করবে, আদৌ নির্বাচন হয়েছে কিনা। তো সত্যিকার অর্থে এটি একটি দিক। তার মানে পরিবেশ ব্যাপারে তৃতীয় বিশ্বের অন্য 8-10টি দেশের মতো আমি আইন শৃঙ্খলার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশের সুযোগ খুবই কম। তবে রাজনৈতিক দলগুলো এই পরিবেশটি ধরে রাখার জন্য এবং এইসব ব্যাপারে বলছেন, এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদের আন্তরিকতায় খুব বেশি দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে এনসিপি এবং জামাত কিন্তু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে। এটি গেল রাজনৈতিক দিক। প্র্যাকটিক্যালি আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগের কারণ হচ্ছে যে অস্ত্র, অবৈধ অস্ত্র, যেটি ফ্যাসিবাদ তার শাখা প্রশাখা গজিয়ে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিপুল পরিমাণ অর্থ, কালো টাকা, খাটের নিচে লুকানো টাকা, মাটির নিচে লুকানো টাকা উল্লেখযোগ্য কিন্তু আটক হয়নি, এবং এই টাকাটি কিন্তু সন্ত্রাসের কাজে ব্যবহৃত হয়। এটা যেহেতু উদ্ধার হয়নি, প্রকৃতপক্ষে আরো প্রার্থীদেরকে অস্ত্র দেওয়ার কথা বলা হচ্ছে, এগুলো খুবই উদ্বেগজনক। এইসব ব্যাপারে সরকার স্পষ্টত মানুষের ভরসা আরো নিশ্চিত করবে বলে বিশ্বাস করি। আর আওয়ামী লীগ যে আছে, কামাল ভাই যেটি বলছে, এই ব্যাপারে আমি সম্পূর্ণ দ্বিমত। কারণ আওয়ামী লীগ আছে ইন্ডিয়াতে, নেতারা, কর্মী, সমর্থকরা কিন্তু আরো কয়েক বছর আগেই আওয়ামী লীগকে ছেড়ে তারা কিন্তু নির্বাসনে গেছে, কারণ আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি গত কয়েক বছর ছিল না। কিন্তু সমর্থক যারা তারা তো আছে, তারা তো আছেন। শুনুন, সমর্থক একটি রাজনৈতিক দলের কোটি কোটি সমর্থক আমরা কিন্তু এরশাদের পতনের আগেও দেখেছি। এগুলো হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর্ড বাহিনী, এগুলো ভাড়া করা বাহিনী। কারণ পরপর নির্বাচন না হলে এই দলগুলো আর রাজনৈতিকভাবে থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়। এখন যেটা আছে এটি হচ্ছে আওয়ামী লীগ আছে ভারতে, আওয়ামী লীগ আছে ভারতে, যেভাবে 71-এ বিভিন্ন হোটেলে ছিল, বিভিন্ন বাড়ি ভাড়া করেছিল, এবং বিভিন্ন নৃত্য গীতে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আমোদ ফুর্তিতে ছিল। কিন্তু তাদের কর্মীরা যারা আওয়ামী লীগকে ভালোবেসেছিল, বিভিন্ন সংগ্রামে ভূমিকা রেখেছিল, তারা খুবই নির্মম এবং করুণ জীবন যাপন করেছে গত কয়েক বছর। তাদের সমস্ত অধিকার আওয়ামী লীগ নিজেই হরণ করেছে। আর দ্বিতীয়ত, ওই মানুষগুলো কিন্তু ব্যবসা বাণিজ্য, আমরা যে আওয়ামী লীগের কথা বলি সেটি হচ্ছে, এক হচ্ছে নিপীড়িত আওয়ামী লীগ, অধিকার হারানো আওয়ামী লীগ, এবং আরেকটি আওয়ামী লীগ হচ্ছে ওই যে সেই কলকাতার হোটেলে কাটানো সে আওয়ামী লীগ, এখন দিল্লি এবং বিভিন্ন শহরে এবং লন্ডন, আমেরিকা বিভিন্ন শহরে কাটানো আওয়ামী লীগ। সো নেতা না থাকলে কর্মী থাকে না, আর কর্মী না থাকলে সমর্থক থাকে না। সুতরাং যে আওয়ামী লীগকে নিয়ে আমরা কথা বলছি, এই আওয়ামী লীগের যদি লজ্জা শরম থাকে, এত বড় গণহত্যা, রক্তাক্ত গণহত্যার পর তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা নিজেরা না বলে বিভিন্ন শক্তিকে দিয়ে বলায়, এটি খুবই দুঃখজনক। এবং এটিকে স্পন্সরেরও কোনো সুযোগ মানবতাবাদী কোনো মানুষ, তাদের তো নিজেদের কথা বলার সুযোগ নেই, কারণ তারা তো হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। তারা নিজেরাই কিভাবে কথা বলবে? কথা বলার সুযোগ থাকার কথা নয়, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেসব পলিটিক্যাল ফোর্স গ্যাংয়ে রূপান্তরিত হয়, ফ্যাসিস্ট ফোর্সে রূপান্তরিত হয়, অনেক অনেক ইউনিভার্সাল কনভেনশনের মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে এই পলিটিক্যাল ফোর্স হচ্ছে স্টেট মেকানিজমকে যখন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে কাজে লাগায়, তারা কিন্তু তাদের রাজনৈতিক অধিকার এবং মানবাধিকার কম্প্রোমাইজড হয়ে যায়। এবং এটা ইউনিভার্সাল ডিক্লারেশনের মাধ্যমে সেটা এনশিওর করা হয়েছে। ইউরোপে এই ব্যাপারে আলোচনা সম্পূর্ণ আইনগতভাবে নিষিদ্ধ। এই কারণে যে রাজনীতি, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট কি একই রকম ভাবে বিবেচনা করা যায়? ইয়েস, যখন ইউনিভার্সাল ডিক্লারেশন হয়, যখন আইসিসি প্রতিষ্ঠিত হয়, এবং এগুলো ওয়ার্ল্ড গ্রহণ করেছে বলেই হয়েছে, এবং এখানে বাংলাদেশ আলাদা থাকবে কেন? বাংলাদেশ তো অসভ্য দুনিয়ার অংশ নয়। এই প্রসঙ্গে আমি একটু আরেকজন অতিথি মাসুদ কামালের কাছে একটু জানতে চাই। শামসুল আলম লিটন যে কথাটি বললেন যে আওয়ামী লীগ আসলে মাঠেও সেভাবে আসলে নেই, রয়েছে ভারতে কিংবা অন্যান্য দেশে, আপনার মন্তব্য একটু জানতে চাই, সংক্ষেপে যদি একটু বলতেন। আসলে সংক্ষেপে বলা কঠিন। আমি আসলে লিটন ভাইয়ের সঙ্গে এক্ষেত্রে একমত না, একেবারেই একমত না। কারণ আমি মনে করি যে ভারতে অথবা মনে করেন আপনার বিদেশে এরকম আওয়ামী লীগে যারা আছে, এদের সংখ্যা কত হবে? 10,000, 20,000, 1 লাখ? আচ্ছা, এর চেয়ে বেশি হবে না। বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাসে আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে, যেবার 2001 সালে, সেবারও আওয়ামী লীগ ভোট পেয়েছে 2,23 লাখ। তারপরে ভোটার বেড়েছে, আওয়ামী লীগের সুবিধাভোগীও বেড়েছে। আমি বলছি সুবিধাভোগী, আমি তাদের ভালো লোক বলছি না, কিন্তু তারা সুবিধাভোগী। আওয়ামী লীগের সুবিধাভোগীও বেড়েছে, আওয়ামী লীগের দুঃশাসনও বেড়েছে। দুঃশাসনের কারণে কিছু কমেছে, সুবিধাভোগীর কারণে কিছু বেড়েছে।
দুটোই হয়েছে। তারপরে আমি ধরে নিচ্ছি যে অর্ধেক ভোট আওয়ামী লীগের কমে গেছে, জি তারপরেও কিন্তু ফেলে দিলেও 1 কোটি থাকে। জি এবং আওয়ামী লীগের ভোট যে 30%-এর মতো আছে এটা সবাই বলে, আমি জি 30% ধরলাম না রে ভাই। জি এই বিষয় নিয়ে আসলে দুইজনের দুই রকম মতামত পেলাম। আমরা আরো বেশ কিছু বিষয় আপনি আলোচনা করতে পারেন, আপনি আপনার মতো লজিক দিবেন, আরেকজন আরেক লজিক দিবে, কোনো সমস্যা নেই, জি আলোচনা এটাই আসলে খুব স্বাভাবিক। নিশ্চয়ই আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই, একটি বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা নিশ্চয়ই আলোচনা করব। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক শামসুল আলম লিটন এবং যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। বিরতির পর স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের দুজনকেই। শামসুল আলম লিটন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনেও আপিল, পোস্টাল ব্যালটে নিবন্ধন 15 লাখ, লুটের অস্ত্র গুলি উদ্ধার না হওয়ায় উদ্বেগ। আপনি যে বিষয়টি বলছিলেন যে লুটের অস্ত্র গুলি না হওয়া বিষয়ে উদ্বেগের বিষয়টি আমরা প্রথম আলোচনা, বিরতির আগে যে আলোচনা, সেই বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন। সেই বিষয়টি নিয়ে একটু জানবো, তারপর হচ্ছে এই যে পোস্টাল ব্যালট সম্পর্কে নিয়ে একটু মন্তব্য জানতে চাইবো। পোস্টাল ব্যালটের সংখ্যাটা কি বিদেশের যারা তাদের 15 লাখের কথা বলছেন নাকি টোটাল দেশের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করবেন তারা সরকারি কর্মকর্তা তাদের পোস্টাল ব্যালট সহ? সামগ্রিকভাবে 15 লাখ বলা হচ্ছে। আচ্ছা, কিন্তু বিদেশে প্রবাসীদেরটা এখনো শেষ হয়নি, সম্ভবত টাইম আরেকটু এক্সটেন্ড করা হয়েছে। সো এটা পুরোপুরি ফাইনাল বলা যায় না। ঠিক আছে, 15 লাখ এটার কিছু নিটিগ্রিটি আছে, শেষ পর্যন্ত হয়তো 50, 60, 70% বেশি শেষ পর্যন্ত পৌঁছে না। এটা পোস্টাল ব্যালটটি আমাদের জন্য পুরোপুরি কখনো ওইভাবে উল্লেখযোগ্যভাবে কাজ করেনি। এবার যেহেতু প্রবাসীরা যোগ হয়েছে এটা একটু রিমার্কেবল, তাও প্রক্রিয়াগত জটিলতার কারণে সেটা কিন্তু খুব ব্যাপকভাবে হচ্ছে না। কারণ আমরা ডায়াসপোরা বেস বিভিন্ন দেশের অর্গানাইজেশনগুলো নিয়ে লন্ডন বেস একটা নেটওয়ার্ক আছে, সেখানে আমরা যে অ্যাসেসমেন্ট করছি সেখানে কয়েক লাখ হতে পারে, কিন্তু যেখানে আমাদের প্রায় 1.5 কোটি মানুষ বাইরে আছে আর কি। যাই হোক, এটা খুব বেশি একটা অগ্রগতি নয়, কিন্তু শুরু হলো আর কি প্রবাসীদের জন্য। আর ভেতরে সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য, সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যা বলেছেন। আইন শৃঙ্খলা ভালো রাখার জন্য দেখুন, অস্ত্র আর অবৈধ অর্থ এই দুটি জিনিস ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশ ব্যাংক আমাদের সবার মনে আছে, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর অগাস্টের শেষ মাসে 2024 অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনি বলেছিলেন ফ্যাসিবাদী সরকার 60,000 কোটি টাকা অতিরিক্ত ছাপিয়েছিলেন। এই সংখ্যাটা অনেক অ্যানালিস্ট ধারণা করেন এবং মনে করেন যে সংখ্যাটা 2 অথবা 3 গুণও হতে পারে। এখন কথাটা হচ্ছে যে সেই টাকাগুলো সরকার মোটা দাগে উদ্ধার করতে পেরেছে এরকম কোনো তথ্য কিন্তু খবর কাগজে অথবা আমাদের গণমাধ্যমে আসেনি। তার মানে হচ্ছে সেই টাকার একটা বড় অংশ, এবং এর মধ্যে বৈদেশিক মুদ্রাও আছে বিপুল। সেই বৈদেশিক মুদ্রা এবং যে কালো টাকা সেগুলো উদ্ধার না হওয়ার কারণেই এই শহরে হাদির মৃত্যুর ঘটনাটির পরে সেই ব্যক্তির চেক, অ্যাকাউন্ট ইত্যাদির অসংলগ্ন বিভিন্ন ইরেগুলার প্রচুর অ্যাক্টিভিটিস দেখা গেছে। তো সেই কারণে এটি একটি উদ্বেগের ব্যাপক কারণ, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিরুনি অভিযান চালানোটা খুবই প্রয়োজন ছিল। বারবার তারা বলেছেনও যে একটা অভিযানের একটা বলেছিলেন, টার্ন টু চলছিল, কিন্তু সেটা থেকে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়নি বলে উদ্বেগটা রয়ে গেছে। কিন্তু যেহেতু অনেকদিন পর নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন উৎসব মুখর হবে, এবং কামাল ভাই 30-35 যাই বলুক, আসলে তো আওয়ামী লীগের ভোট তো 110% পর্যন্ত ছিল, সেটা হিসাব করলে হয়তো 50-55% ইত্যাদি এইসব রেটরিক আসলে আমরা শুনি। ইউরোপে যেমন হিটলারের অনুসারীরা এখনো আছে, বাংলাদেশে যে লেডি হিটলারের অনুসারী অনেকেই থাকতে পারে, কিন্তু মানবতার মোটা দাগে তাদের রাজনৈতিক এবং মানবাধিকার কম্প্রোমাইজড, অ্যাটলিস্ট বিচার শেষ না হওয়া পর্যন্ত এবং এথিক্যালি এবং সোশ্যালি কয়েক যুগ পর্যন্ত কোনো অর্গানাইজড ক্রিমিনাল গ্যাংয়ের কোনো রাজনৈতিক অধিকার দূরে থাকুক, কোনো সামাজিক অধিকার পর্যন্ত অনেক কম্প্রোমাইজ, শুধুমাত্র সমাজের জন্য না, তাদের নিজেদের নিরাপত্তার জন্য। যেহেতু এই মানুষগুলো অনেক অপরাধে সংগঠিত হয়েছে এবং সমাজের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং তাদেরকে এইসব ক্রিমিনালকে সেফটি দেওয়ার জন্য তাদের আইদার জেলখানায় অথবা সমাজে কম্প্রোমাইজ লাইফে থাকাটা উচিত। আমি মনে করি তাদের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলে বিশ্বে যে সমস্ত ইউনিভার্সাল রাইট এস্টাবলিশ হয়েছে, যে সমস্ত ডিক্লারেশন এস্টাবলিশ হয়েছে, সেগুলোর প্রতি এক ধরনের অশ্রদ্ধা প্রদর্শন। যাই হোক, আমার মনে হয় যে নির্বাচন। শামসুল আলম লিটন, একটা প্রশ্ন আপনার কাছে, আপনার কথার প্রসঙ্গে আমি বলতে চাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর বর্তমান সময়ে মানে দুটো সময় কি এক, দুই গণহত্যার প্যাটার্ন কি এক? আরেকটা বিষয় যে ৭১ও তো তাহলে এর মধ্যে নিয়ে আসা যায়। ৭১-এর ব্যাপারটি নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। আমরা কিন্তু
এই গণহত্যার ব্যাপারটিকে মানবতা বিরোধী অপরাধ, আমরা কিন্তু গণহত্যার যে ডেফিনিশন গুলো আছে তার চেয়ে অনেক বেশি ব্রডার হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। গণহত্যা মূলত হত্যা সংক্রান্ত অপরাধগুলোকে ডিসক্রাইব করা হয়েছে, এবং মানবতা বিরোধী অপরাধে গুম এবং অন্যান্য আরো 7টি ধারাকে বিষয়কে আনা হয়েছে। এবং এটি কিন্তু বিচ্ছিন্নভাবে হলো, কিন্তু এটা কলম্বিয়া থেকে উত্তর আমেরিকা থেকে এই দক্ষিণ এশিয়া পর্যন্ত অসংখ্য রেফারেন্স, অসংখ্য বিচার কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এবং আন্তর্জাতিক আদালতে চলছে, অন্তত 21টা দেশে। সুতরাং আমরা বিশ্বের বাইরে কেউ না। আমরা যখন নিজেদের দেশকে বলতে চাই উন্নত করার জন্য, তখন আমরা সুইজারল্যান্ড বলি, সিঙ্গাপুর বলি। আর যখন বলি কোনো বিচার আচার সংস্কৃতি সভ্যতা, তখন বলি আমরা বাংলাদেশ। কেন এটা হতে হবে? আমরা কি সেটা করতে পারবো? নো, এটা ইউনিভার্সাল ডিক্লারেশন হয়েছে 80 বছর আগে। এগুলো নিয়ে কথাবার্তা হয়ে গেছে। জি, নিশ্চয়ই গণহত্যার বিষয়ে আপনার সাথে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু প্রেক্ষাপটগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা বর্তমান সময় একটু শেষ করি, সবকিছু জেনারেলাইজ করাটা ঠিক না। আমি আপনাকে বলি, আইসিটি স্ট্যাটিউটটা বাংলাদেশ গভর্নমেন্ট রেটিফাই করেছে 2011 সালে, আওয়ামী লীগ গভর্নমেন্ট। এখন কথাটা হচ্ছে যে আজকে আওয়ামী লীগ যদি সেই প্রশ্ন তুলে, আইসিটি রোম স্ট্যাটিউট স্পষ্ট বলা আছে মানবতা বিরোধী অপরাধ মানে কি, এর কি কি ধারা, কোথায় কোথায় বিচারগুলো কিভাবে হবে, এবং এই বিচারগুলো সংক্ষিপ্ত বিচার হবে। এখানে এভিডেন্স অ্যাক্ট পুরোপুরি কার্যকর হবে না। জি, নিশ্চয়ই। মানে অস্ত্রগুলি উদ্ধার না হওয়াটাও একটা উদ্বেগের বিষয়, আপনি এটি বলছিলেন। আমরা একটু মাসুদ কামাল, আপনার কাছেও একই বিষয়ে জানতে চাই যে অস্ত্রগুলি যদি উদ্ধার করা না যায় পুরোপুরি, নির্বাচন সামনে, একটা তো ভয় সংশয় তো থেকেই যায়, কি মন্তব্য করবেন? অবশ্যই থেকে যায়, কারণ যে অস্ত্রগুলি যেগুলো লুট হয়েছে, লুটকৃত অস্ত্রগুলি কি কেউ নিয়ে বাসার শোকেজে সাজায় রাখার জন্য লুট করছে? ও তো করে না রে ভাই। লুটকৃত অস্ত্রগুলি নেওয়াই হয়েছে ব্যবহার করার জন্য। এখন ব্যবহারটা কে করবে? যদি সরকার ব্যবহার করে, যদি সরকার এই ব্যবহারের জন্য লুট করে, তাহলে সরকারের কাছে তারা ফেরত দিত। ও তো ফেরত দেয়নি। তারা তো পুলিশে ব্যবহার করবে না, কারণ পুলিশের কাছে তারা ফেরত দেয়নি, তারা তাদের কাছে রেখেছে। তার অর্থটা হলো এটা, তারা সময় সুযোগ এবং সুবিধা মতো এই অস্ত্রগুলি ব্যবহার করবে, অথবা এই অস্ত্রগুলো ব্যবহার হতে দেবে। কেউ কেউ থাকবে যাদের হাতে অস্ত্র নাই কিন্তু অস্ত্র ব্যবহার করতে চায়, তারা ওইগুলো ভাড়ায় নিয়ে আসবে, অথবা তাদেরকে টাকা দিয়ে বলবে তোমরা আমার হয়ে ব্যবহার করো। এখন অস্ত্রের সরকার ছাড়া, সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য যে কারো মাধ্যমে অস্ত্রের ব্যবহার মানেই হলো অপব্যবহার। অন্য কারো মাধ্যমে অস্ত্রের ব্যবহার মানেই হলো যে শান্তির বিপক্ষে ব্যবহার। কাজেই সেই ব্যবহারের জন্য একটা নির্বাচন, এটা একটা সবচেয়ে উজ্জ্বল এবং মানে আপনার প্রাণবন্ত একটা সময় তাদের জন্য, তাই নয় কি? কাজেই এই অস্ত্রগুলি যতদিন পর্যন্ত উদ্ধার করতে না পারবেন ততদিন পর্যন্ত এরকমই চলতে থাকবে। এখন অস্ত্র উদ্ধারের জন্য এই সরকার দুইবার ডেভিল হান্ট করেছে। তারা কিন্তু উইপেন হান্ট করে নাই, ডেভিল হান্ট করেছে। এবং ডেভিল হান্ট করতে যে তারা অস্ত্র পাইছে কয়টা ভাই? তারা এখানে আওয়ামী লীগের লোকজনকে ধরছে। কোথায় আওয়ামী লীগের লোক? কোনো ইউনিয়ন পর্যায়ে হয়তো সহ দপ্তর সম্পাদক একজনকে পাইছে, তারা ধরে নিয়ে আসছে। তারে পায় নাই, তার বউরে ধরে নিয়ে আসছে, বউরে পায় বাচ্চাকে ধরে নিয়ে আসছে। তো এইগুলি ধরলে কি লুটকৃত অস্ত্রের থেকে যে মানে আপনার হুমকিটা, সেটা কি কমবে? সেটা তো কমবে না। কাজেই এই ঝামেলা থেকেই যাচ্ছে। সামনে নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনে যদি এই অস্ত্রের ব্যবহার না হয় তাহলে আমরা খুব খুশি, কিন্তু যদি ব্যবহার হয় তাহলে কিন্তু নিরাপত্তা হুমকি থাকবে। পুলিশের তো মনোবলই নাই, এবং সরকার নিজেরাও বলে যে পুলিশের মনোবল ফিরে আসে নাই। পুলিশের মনোবলকে ফিরে আসার জন্য আপনারা কোনো চেষ্টা করছেন? কোনো চেষ্টাই তারা করে নাই। বাস্তবে এই সরকার, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার, এরা এই নির্বাচনটাকে মানে ভালোভাবে করার জন্য একটা কাজই করছে, সেটা হলো প্রধান উপদেষ্টা নিজে বলেছেন আমরা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন উপহার দেব। এইটুকু কথা বলা ছাড়া আর কোনো কাজই করতে পারেন নাই, যে কাজ দেখে মনে হয় এটা একটা অসাধারণ নির্বাচন হবে। জি, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সম্প্রসারণে যুক্ত হবার জন্য। ধন্যবাদ শামসুল আলম লিটন, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল আপনাকেও। সংবাদ সম্প্রসারণে আজ এ পর্যন্তই।